তো শুরুতেই ফুটবলের খবর। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি সহ ৫ কর্মকর্তাকে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করেছে ফিফা। এক বিজ্ঞপ্তিতে তদন্তের এ রায় প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ১৩ লাখ টাকা জরিমানা করেছে ফিফা সালাম মুর্শিদিকে, আর ২০,০০০ সুইস ফ্রা এবং ৩ বছরের জন্য ফুটবলের সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। ২০২৩ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে ছিমছাম বাফুফেতে হঠাৎ নেমে আসে কাল বৈশাখীর ঝড়। ফিফার দেয়া ফান্ড নিয়ে ৯/৬-এর অভিযোগে ২ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। বাফুফেকে দেয়া টাকার হিসাবে মিথ্যা তথ্য দেয়ায় সে সময় তাকে এই শাস্তি দেয়া হয়েছিল। দুর্নীতির কালো থাবা থেকে বেরিয়ে আসার চেষ্টায় থাকা বাফুফেতে এবার নেমে এলো আরও বড় শাস্তির খড়গ। সোহাগ কাণ্ডের পর আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত চলমান রেখেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আরও কয়েকজনের ওপর তদন্ত অব্যাহত রেখেছিল সংস্থাটি। ফিফার এথিক্স কমিটির এডুকেটরি চেম্বার সবার সাক্ষ্য প্রমাণ নিয়েই এই সিদ্ধান্ত দিয়েছে। সেই তদন্তের রায় এবার আনুষ্ঠানিকভাবে সামনে এলো। এবার আর পার পেলেন না সালাম মুর্শিদি। বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি বাফুফের ফিনান্স কমিটিরও চেয়ারম্যান। আর্থিক অসঙ্গতি ও ফিফার কমপ্লায়েন্স সঠিকভাবে ব্যবহার করতে না পারায় তাকে ১০,০০০ সুইস ফ্রা বা ১৩ লাখ টাকা জরিমানা করেছে ফিফা। একই অভিযোগে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ২০,০০০ সুইস ফ্রা ও ৩ বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান দুজনকেই ১০,০০০ সুইস ফ্রা ও ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সোহাগ কাণ্ডের পর ফুটবল ফেডারেশনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল দুজনকেই। বাফুফের তদন্ত কমিটিও তাদের দায় খুঁজে পেয়েছিল। এবার নিষেধাজ্ঞা এলো ফিফা থেকে। তবে কোনো শাস্তি পাননি বাফুফের ক্রয় ও স্টোর কর্মকর্তা ইমরুল হাসান শরীফ। ভবিষ্যতে এ ধরনের অপরাধে যেন যুক্ত না হন সেজন্য তাকে সতর্ক করা হয়েছে। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন সহকর্মী মাকসুম আলম খান। যাচ্ছি তার কাছে। মাকসুম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। মাকসুম, শুরুতেই যদি একটু জানতে চাই, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরে গেছে। এই ম্যাচে আসলে সিরিজে সমতা ফেরানোর একটা লক্ষ্য বাংলাদেশের। সেখানেও কিন্তু আমরা ব্যাটিংটা যদি একটু দেখতে যাই, ব্যাটিংয়ে কিন্তু শুরুতেই টপ অর্ডার একেবারে ধসে পড়েছে। সেটা নিয়ে আপনি কি বলবেন? পারফরমেন্স বিশ্লেষণ করার চেষ্টা করব, তবে তার আগে আমি আপনাকেই পাল্টা প্রশ্ন করি যে আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের এই পারফরমেন্স নিয়ে যারা দর্শক আছেন, বাংলাদেশের ফ্যান যারা আছে, তারা কি লিখছেন, তাদের মতামত কি, এগুলো দেখেছেন? নিশ্চয়ই দেখেছি। প্রতিটা ম্যাচেই কিন্তু বাংলাদেশের পারফরমেন্স নিয়ে দর্শকদের যে বিভিন্ন ধরনের ট্রলের যে বিষয়গুলো, যে এই বিষয়গুলো কিন্তু সবারই চোখে পড়ছে। জি, অনেক কিছু হয়তোবা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে যায়, কিন্তু অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে দর্শকরা যেহেতু ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশের দর্শকরা, তারা এই ক্রিকেটারদের এমন পারফরমেন্স, বিশেষ করে আমি বলবো যে একটা ম্যাচ আসলে দল হেরে যেতে পারে, যে কোনো দল যে কারো বিপক্ষে হেরে যেতে পারে, কিন্তু অ্যাপ্রোচটা যেইভাবে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের মতো, মানে যেই দলটাকে অনেকেই বলছে এই দলকে মানে এর আগে কোনোদিন খেলতে দেখেনি। ইভেন আমি যদি মাকসুম একটু আপনার সঙ্গে যোগ করি যে যুক্তরাষ্ট্রে কিন্তু ক্রিকেট নিয়ে এখন পর্যন্ত সেখানকার মানুষজন জানেই না, এমন মানুষও অনেক আছে। হ্যাঁ, মানে এই দলটা একেবারে আনকোরা একটা দল। সেই দলের কাছে বিপক্ষে বাংলাদেশ যে অ্যাপ্রোচে খেলছে সেইটা আসলে দর্শকদের কাছে একেবারেই ভালো লাগছে না, এবং তাদের এই ভালো না লাগাটা খুবই যৌক্তিক। এবার আমরা একটু পারফরমেন্স বিশ্লেষণে চেষ্টা করি। আজকের ম্যাচের যদি আপনি পারফরমেন্স বিশ্লেষণ করেন, আমি সবার আগে যে বিষয়টা বলবো, আপনি টপ অর্ডার ব্যাটিংয়ের কথা বলছিলেন। টপ অর্ডার ব্যাটিংয়ের যে অবস্থা আমরা একটু দেখে আসি, দুটো ম্যাচের কথাই দেখি। আমরা সাধারণত ওপেনার এবং হচ্ছে ওয়ান ডাউনে যারা খেলেন তাদেরকে আমরা টপ অর্ডার ব্যাটসম্যান বলি। এই টপ অর্ডার ব্যাটিংয়ের দুর্দশায় এই শিরোনামটা আসলে শুধু টি-20-তে না, আপনি ওয়ান ডে বলুন, টেস্ট বলুন, সব ক্ষেত্রেই আমরা সেটা দেখি। টাইগার ক্রিকেট অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল টিম, ক্রিকেট টিম আসলেই এই কথাটা আমাদের হেডিংয়ে দিতেই হয়। তো ব্যাটসম্যান যারা আছেন, লিটন দাস দীর্ঘদিন ধরে তিনি আসলে অফ ফর্মে। তার প্রথম ম্যাচে তিনি 14 রান করে আউট হয়ে গেছেন, দ্বিতীয় ম্যাচে তিনি স্কোর একাদশে নেই। লিটন দাস এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা হয়েছে সেখানেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল তার এই অফ ফর্মের কারণে, কিন্তু ক্যাপ্টেন শান্ত বলেন বা টিম ম্যানেজমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে লিটন দাসের ওই যে প্রতিভা
বান একজন ক্রিকেটার, এই কথাটাই সবসময় তার কথা উঠলে। কোচ কিন্তু আসলে বিশ্বকাপে যাওয়ার আগে একটা ভিডিওতে বলে গেছেন যে লিটন দাস গড গিফটেড ক্রিকেটার, হ্যাঁ, এটাও কিন্তু সে বলে গেছে। তার প্রতিভার কথা সবসময় আলাপ হয়, কিন্তু এই বিশ্বকাপের আগ মুহূর্তে আসলে লিটনের যে পারফরমেন্স সেটি দর্শকদের জন্য বা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো না। কিন্তু এই ম্যাচে তিনি নেই, তিনি বাদে যারা আছেন তাদের কথাও যদি আমরা ধরি, সৌম্য সরকার খেলছেন, সৌম্য সরকার প্রথম ম্যাচে 20 রান করেছেন, আজ গোল্ডেন ডাক। তানজিদ তামিম লিটন দাসের পরিবর্তে এই ম্যাচে খেলছেন। তানজিদ তামিম আসলে টি-20তে খুব একটা অভিজ্ঞ না এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তিনি জিম্বাবুয়ের বিপক্ষেই তার টি-20 অভিষেক হয়। এখন পর্যন্ত তিনি প্রথম ম্যাচে খেলেননি, আজ 19 রান করে আউট হয়েছেন। তার আসলে প্রুভ করার একটা জায়গা ছিল। যদিও তানজিদ তামিম আজ এই ম্যাচটি খেলেছেন, কিন্তু বাংলাদেশে আমরা দেখি সবসময় একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করে ওপেনিং স্লটটা সাজানোর চেষ্টা করা হয়। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সৌম্যর সঙ্গে লিটনকেই চিন্তা করা হচ্ছে এখনো বিশ্বকাপের জন্য। তবে তানজিদ তামিমের সামনে সুযোগ ছিল মানে নিজের সেই ক্যালিবারটাকে প্রুভ করার বা জায়গাটাকে আরো পাকাপোক্ত করার। শান্তর কথা বলতে হয়, লিটন সৌম্যকে নিয়ে যেভাবে কথা হচ্ছে, শান্ত সেই জায়গাটায় হয়তো একটু। আমি মাকসুম আপনার কাছে এই প্রশ্নটা আসতাম যে শান্ত কিন্তু একেবারেই তার ফর্মে নেই, শান্তর সেই পারফরমেন্স আমরা একেবারেই দেখছি না। এই বিষয়টা কি দর্শকদের জন্য বিশ্বকাপের আগে আসলে কতখানি চিন্তার বিষয়? ইভেন যদি আমি একটু বলি যে আন্ডার পারফর্মিং যে টিম, সেই টিমটা নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ, সেখানে ক্যাপ্টেইনের যদি এই দশা হয় সেক্ষেত্রে তো চিন্তার কারণটা স্বাভাবিকভাবেই থাকবে সবার। জি, আমরা একটু আগে ওই নিউজটা শুরু হওয়ার আগে আমরা আলোচনা করছিলাম আমরা সহকর্মীরা যে আন্ডার পারফর্মিং ক্যাপ্টেইন বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন নেই যে কোনো মেগা ইভেন্টে, আইসিসি ইভেন্টে, বিশ্বকাপে বাংলাদেশ দল আন্ডার পারফর্মিং কোনো ক্যাপ্টেনের নেতৃত্বে গেছে এবং সেখানে ভালো করেছে। যদি উদাহরণ হিসেবে টানা হয়, বেশি দূর যেতে হবে না, 2019 ওয়ানডে বিশ্বকাপ আমরা মাশরাফিকে, ফুল ফিট মাশরাফিকে পাইনি এবং সেই বিশ্বকাপে বাংলাদেশ ভালো করেনি, যেই প্রত্যাশার জায়গা ছিল তার ধারে কাছেও যেতে পারেনি। ঠিক একইভাবে 2023 বিশ্বকাপে যদি ধরা হয়, সাকিব আল হাসানের, আমরা জানি চোখের তার একটা সমস্যা ছিল, ফিটনেস নিয়ে সমস্যা ছিল, সেই বিশ্বকাপেও কিন্তু বাংলাদেশ তাদের মানে প্রত্যাশার একেবারে ধারে কাছেও যেতে পারেনি। তো শান্তর জন্য লিটনকে যেমন বিশ্রাম দেওয়া হয়েছে, অনেকের কাছেই এই প্রশ্নটা আসছে কিংবা অনেকেই এই সাজেশনটাও দিচ্ছেন যে শান্ত হয়তো কিছুটা বিশ্রাম নিয়ে তার ব্যাটিংয়ে কোথায় সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে ভাবতে পারেন। যদিও একটা 36 রানের ইনিংস তিনি আজ এই ম্যাচে খেলেছেন, সেই 36 রান করতেও তিনি তার স্ট্রাইক রেট আসলে খুবই খারাপ। 34 বল তিনি খেলেছেন এবং বেশ ভুগছিলেন। মাকসুম, আমি আপনার কাছে যদি একটু লিটনের অফ ফর্ম নিয়ে জানতে চাই যে লিটন এর আগের সিরিজে বিশ্রামে ছিলেন, এবারে তার পরিবর্তে আজকের দিনে কিন্তু একাদশে আমরা দুটো পরিবর্তন দেখতে পেয়েছি, সেখানে তানজিদ তামিমকে কিন্তু লিটনের পরিবর্তে নামানো হয়েছে। এই যে লিটনের অফ ফর্ম, এই অফ ফর্মটা তো অনেক দিন ধরেই রান খরায় ভুগছেন লিটন, এই বিষয়টা তো ডেফিনেটলি চিন্তার কারণ। এই জায়গাটা থেকে এখন পর্যন্ত আপনি যেটা বলছিলেন যে পরিকল্পনা কিন্তু এরকমই আছে যে শান্ত লিটন টপ অর্ডারে ব্যাটিং করবেন বা এরকম কিছু, সেটা যদি এই পারফরমেন্স লিটন যদি বজায় রাখে সেটা কতখানি আশাব্যঞ্জক হবে? হ্যাঁ, লিটনকে নিয়েই আসলে লিটন সৌম্যকে নিয়েই হয়তো এখনো টিম, আমরা যতটুকু জানতে পেরেছি যে টিম ম্যানেজমেন্ট তাদেরকেই প্রথম পছন্দ হিসেবে নিয়ে থাকেন, অভিজ্ঞতার বিচারে, প্লাস দীর্ঘদিন তারা খেলছেন এবং একই সঙ্গে তাদের ব্যাটিং স্টাইল যেভাবে তারা শুরু করেছেন, নাম ভার, সেগুলো বিবেচনায় লিটন সৌম্য এই জুটিটাকেই সবসময় চিন্তা করা হয়। লিটনের অফ ফর্মের বিষয়ে আপনি যদি একটু খেয়াল করে থাকেন, জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের একজন বোলার আছেন মুজারাবানি, ব্লেসিং মুজারাবানি, তার একটা ইনসুইঙ্গারে লিটন যেভাবে পরাস্ত হয়ে তার স্টাম্প উপড়ে গিয়েছিল, এরপরেও আমরা দেখেছি তার ওই যে ইনসুইং বলে ব্যাট এবং প্যাডের মাঝে যে গ্যাপটা থাকে, এটি নিয়ে আসলে তার আলাদাভাবে কাজ করার সুযোগ রয়েছে। এটি হচ্ছে লিটন দাসকে নিয়ে আমরা বললাম, কিন্তু এই ম্যাচে যারা খেলছেন সৌম্য কিংবা তানজিদ তামিম, তারাও আসলে, বিশেষ করে সৌম্য সরকার, তিনি একজন সিনিয়র ক্যাম্পেইনার বাংলাদেশে, তিনিও আসলে খুব একটা সেভাবে জ্বলে উঠতে পারছেন না এবং আজ যেভাবে আউট হয়েছেন সেটা তো আসলে দেখেছেনই, মানে কতটা বাজে শট খেলে বা সেভাবে শটই খেলতে পারেননি। মাকসুম, আপনি শুরুতেই বলছিলেন যে এই দলটার আসলে ব্যাটিং অ্যাপ্রোচ বা টি-20তে যে অ্যাপ্রোচটা প্রয়োজন, সেই অ্যাপ্রোচটা আসলে আপনি কতখানি দেখছেন এই বিশ্বকাপ সামনে রেখে? জি, আপনি পাশাপাশি আইপিএল হচ্ছে এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ হচ্ছে, কিংবা বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচও হচ্ছিল। বাংলাদেশের দর্শকরাই বলেন বা আমরা যেটা বলছিলাম যে পেশাদার সাংবাদিকতার জায়গা থেকে আমরা হয়তো বা ফ্যাক্টটা নিয়ে কথা বলি, কিন্তু তার বাইরেও
শান্ত, লিটন কিংবা সৌম্য তারা তো বাংলাদেশেরই প্রতিনিধি। যখন তারা খারাপ করেন তখন আমাদেরও আসলে খারাপ লাগে। তো এই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ আসলে টি-20তে বাংলাদেশ এখন পর্যন্ত সেরকম টি-20 সুলভ ব্যাটিং বা টি-20 অ্যাপ্রোচে ব্যাটিং সেইটা আমরা খুব বেশি ব্যাটসম্যানের কাছে দেখি না, বেশিরভাগই। মাকসুম, এবার আমি একটু বোলিংয়ে যদি তাকাতে চাই, বোলিংয়ের ক্ষেত্রে আজকে আরও একটা বোলিং ডিপার্টমেন্টে একটা পরিবর্তন ছিল, যেখানে আমরা তানজিম সাকিবকে দেখতে পেয়েছি। তানজিম সাকিবকে নিয়ে কিন্তু বিশ্বকাপের দলে তিনি কেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে সাইফুদ্দিনের পরিবর্তে তানজিম সাকিবকে কেন নেওয়া হলো। সেখানে কিন্তু বেশ ব্যাখ্যাও আমরা দিতে শুনেছি, নির্বাচকদের দিতে শুনেছি। সেখানে তারা বলেছেন যে তার যে অ্যাগ্রেশনটা আছে, ওই অ্যাগ্রেশনটাই তাকে আসলে ভালো করার ক্ষেত্রে পাথেয় হতে পারে। সেই বিষয়টা কি আপনি এই সিরিজে দেখতে পাচ্ছেন কিনা? আপনার কথাতেই আসলে চলে আসলো, তানজিম সাকিব একটা ম্যাচই খেলেছেন এবং ইউএস এর বিপক্ষে পারফরমেন্স দিয়ে আসলে এটা খুব বেশি যাচাই করা যাবে না। তবে নির্বাচকরা যে ব্যাখ্যাটা দিয়েছিলেন, তানজিম সাকিবকে তিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমের একজন বোলার এবং সেই ওয়ার্ল্ড কাপে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বোলিং অ্যাটাকে। তানজিমের সবসময় একটা বিষয় দেখা যায় যে তিনি খুব এগ্রেসিভ থাকেন, যতক্ষণ বোলিং করেন ততক্ষণ মাঠে অপোনেন্টকে, বিশেষ করে তার প্রথম দিককার স্পেলগুলোতে তিনি অপোনেন্টকে খুব চেপে ধরার চেষ্টা করেন এবং সেটাও আমরা আজও দেখেছি। কোরি অ্যান্ডারসন খুবই অভিজ্ঞ একজন ব্যাটসম্যান, আমরা জানি তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলতেন এবং আফ্রিদির রেকর্ড ভেঙে ওয়ানডেতে 36 বলে সেঞ্চুরির একটা ওডিআই রেকর্ড গড়েছিলেন। সেই তাকে তিনি যখন মানে কোরি অ্যান্ডারসনের বিপক্ষে তিনি রান কনসিড করলেন, দেখতে পাচ্ছি যে 4 ওভার বোলিং করে সে 23 রান দিয়েছেন মাত্র। সেটার চেয়ে বড় কথা, কোরি অ্যান্ডারসনের বিপক্ষে আমরা যেটা দেখেছি যে বোলিং ভেরিয়েশন বা লাইন লেন্থের ভেরিয়েশন শুধু কোরি অ্যান্ডারসন না, পুরো স্পেলেই তিনি বজায় রাখার চেষ্টা করেছেন ভেরিয়েশনটা, যেটার জন্যই ওই অ্যাপ্রোচ বা অ্যাগ্রেশনের জন্যই আসলে সাইফুদ্দিনের পরিবর্তে আসলে তারা তানজিম সাকিবকে বিশ্বকাপের জন্য বিবেচনা করেছেন। মাকসুম, আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে শরীফুল মুস্তাফিজ কিন্তু প্রথম ম্যাচটাতে ইউএস এর বিপক্ষে খুব একটা ভালো কিছু করতে আমরা তাদেরকে দেখিনি, কিন্তু আজকের ম্যাচটাতে মোটামুটি তারা একটা কামব্যাক করেছেন। এটা তো কিছুটা হলেও আমাদের জন্য আশাজনক। আমাদের পেস ডিপার্টমেন্টটা নিয়ে যেহেতু আমরা সন্তুষ্ট ছিলাম, তাসকিনের না থাকাটা আমার কাছে মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে পেস বোলিং, আমরা অনেকদিন ধরেই বলছিলাম যে বাংলাদেশের গেল কয়েকটা বছরে যদি উন্নতির স্পষ্ট ছাপ থেকে থাকে তো সেটা হচ্ছে পেস বোলিংয়ে, এবং সেই পেস বোলিংয়ের আসলে নেতৃত্ব দিচ্ছিলেন তাসকিনের ইনজুরিতে পড়ে যাওয়াটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য বা টিমের জন্য একটা, আমি বলবো যে তারা এই জায়গাটা নিয়ে একটু চিন্তায় পড়ে যায় এবং তাসকিন এই সিরিজে খেলছেন না। শরীফুল, মুস্তাফিজ তারা যেহেতু লিডিং রোলটা তাদের হাতে, প্রথম ম্যাচে যেভাবে তারা খরুচে ছিলেন, আসলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের জয়টাই কাম্য ছিল, খুব ভালোভাবে জয়টাই কাম্য ছিল, কিন্তু তাদের ওই খরুচে বোলিংয়ের কারণেই সেটা হয়নি। তো এরপরে আমরা যেটা দেখছি যে আজকের ম্যাচটাতে তারা ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এই আলোচনাটা করা মানে মুস্তাফিজ কিংবা শরীফুলের ক্যালিবারের বা নামের বা তারকা খ্যাতির বোলার যারা, তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে, এটাও বলতে হচ্ছে, এটাও আসলে একটু খারাপ লাগার একটা বিষয়। মাকসুম, বাংলাদেশ দল নিয়ে আসলে আমরা কথা বলার তো অনেক কিছু আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ আমরা এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ মাকসুম আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান। আমরা কথা বলছিলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে। যাচ্ছি পরের খবরে। আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। ফাইনালের ভাগ্য নির্ধারণী ম্যাচের আগে চেন্নাইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ অনুশীলন করলেও প্র্যাকটিস করেনি রাজস্থান। ফাইনালের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না দুদল। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। মহেন্দ্র সিং ধোনির শহরে আইপিএলের ফাইনাল খেলবে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ হবে কারা, সেটার দিকে এখন তাকিয়ে আছে গোটা ভারত। অবশ্য শুধু ভারত বললে ভুল হবে, কারণ সব ক্রিকেট প্রেমীদের চোখ কি হতে যাচ্ছে এই ম্যাচে। কারণ আইপিএলের উন্মাদনা তো ছাপিয়ে গেছে ভারত ছাড়ে গোটা বিশ্বে। প্রথম কোয়ালিফায়ার্সে হারায় খানিকটা সময় মিলেছে সানরাইজার্সের, তা কাজেও লাগিয়েছে। লম্বা সময় চিপকের মূল মাঠে সময় কাটিয়েছেন অনুশীলনে। চেন্নাইয়ের গরম আবহাওয়ার কারণেই হয়তো সব ক্রিকেটাররা ছিলেন না, তবে একাদশে থাকবেন এমন অনেক ক্রিকেটারই এসেছেন। সানরাইজার্স নামটাকে অনেকে মজার ছলে বলেন রান রাইজার্স। বলার কারণটা আইপিএলে রান বন্যা ছোটানো তাদের ওপেনিং জুটির। চিন্তার কারণও তাদের এটা, গেল 2 ম্যাচে ভয়ঙ্কর ট্রাভিস হেড ফিরেছেন ডাক বেড়ে। বেঙ্গালুরুর বিপক্ষে লক্ষ্যটা ছোট থাকায় ওপেনিং জুটি ব্যর্থ হওয়ার পরও পার পেয়ে গেছে। তবে রাজস্থানের বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না তা বলাই যায়, কারণ কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে এসেছে দলটা।
উনাদকাট, উমরান মালিকরা নেটে বোলিং করেছেন লম্বা সময়। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে আগের একাদশটাই দেখা যেতে পারে। বোলিং অ্যাটাকে অধিনায়ক পেট কামিন্স তো আছেনই। রাজস্থানের বিপক্ষে লিগ ম্যাচে জয় উপহার দেওয়া ভুবনেশ্বর কুমার হতে পারেন চেন্নাইয়ের উইকেটে নিয়ামক। ব্যাটিংয়ে দুই ওপেনার ছাড়াও ত্রিপাঠী, ক্লাসেনদের উপর থাকবে দলের গুরু দায়িত্ব। রাজস্থানের টিম ম্যানেজমেন্টের অন্যতম সদস্য মুত্তিয়া মুরলীধরন এদিন অনুশীলনে মাঠে নামার আগে মিটিয়েছেন ভক্তদের আবদার। অবশ্য তামিলনাড়ুর সংস্কৃতির সাথে শ্রীলঙ্কার সংস্কৃতি আর ভাষার মিল থাকায় খানিক সময়ের জন্য মিশে গেলেন এখানকার ভক্তদের সঙ্গে। ভাগ্য নির্ধারণী ম্যাচের আগের দিন অনুশীলন করেনি রাজস্থান রয়্যালস, কারণ দ্বিতীয় প্লে অফ নিশ্চিত করে এদিনই এসেছে চেন্নাইতে, যে কারণে অনুশীলনের খুব একটা সুযোগ মেলেনি তাদের। তবে কোহলির বেঙ্গালুরুকে বিদায় করে দেওয়া দলটা নিঃসন্দেহে রয়েছে ফুরফুরে মেজাজে। তাছাড়া লোকাল বয় রবিচন্দ্র অশ্বিন তো রয়েছেন, যিনি রাজস্থানের জন্য হতে পারে এই ম্যাচে সবচেয়ে বড় অস্ত্র। এখন দেখার পালা আন্দ্রে রাসেলদের প্রতিপক্ষ ফাইনালে হচ্ছে কারা। এম এ চিদম্বরম স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, চেন্নাই, ভারত। ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। বিসিসিআই থেকে পাওয়া প্রস্তাবের কথা নিজেই জানান তিনি। আগ্রহ থাকলেও ব্যক্তিগত কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং। এছাড়া এই মুহূর্তে ভারতের কোচের দায়িত্ব পালন করাটা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। আপাতত আইপিএল এর সঙ্গেই জড়িত থাকার কথা জানিয়েছেন 3টি বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার। টি-20 বিশ্বকাপের পরই ভারত ক্রিকেট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়। নতুন কোচের খোঁজে এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। আগামী 27 মে আগ্রহীদের আবেদন করার শেষ তারিখ বলেও সময় বেঁধে দিয়েছে বোর্ড। শোনা যাচ্ছিল ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে দায়িত্ব দিতে চায় বিসিসিআই। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী গম্ভীর নন, বিশ্বকাপ জয়ী সাবেক অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিংকে কোচ হিসেবে দেখতে চান জয় শাহ। রিকি পন্টিংকে কোচ হিসেবে পেতে কয়েক দফা কথা বলেছে বিসিসিআই, তবে সেটা আশার আলো দেখেনি। এবছরের জুলাই থেকে 2027-এর ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে নতুন কোচ নিয়োগ দিতে চায় বিসিসিআই। এতদিন বিষয়টি গুঞ্জন বলে শোনা গেলেও অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন অজি কিংবদন্তি ক্রিকেটার। টিম ইন্ডিয়ার কোচ হতে বিসিসিআই থেকে পাওয়া প্রস্তাবের কথা নিজেই স্বীকার করেছেন পন্টিং। আমি এটি নিয়ে বেশ কিছু রিপোর্ট দেখেছি। সাধারণত এসব বিষয় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, তবে সত্যি বলতে এ বিষয়ে আইপিএল চলাকালীন আমাদের সরাসরি বেশ কবার কথা হয়েছে। কিংবদন্তি এই অজি ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। 2018 সাল থেকে দিল্লির দায়িত্বে আছেন পন্টিং। নিয়ম অনুযায়ী ভারতের জাতীয় দলের কোচ হলে আইপিএল এর দায়িত্ব পালন করতে পারবেন না পন্টিং। হঠাৎ করে এত বড় দায়িত্বের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারে বেশ দ্বিধায় আছেন তিনি। এমনকি সেটা তার বর্তমান জীবনযাত্রার সঙ্গে যায় না বলেও জানান সাবেক অজি তারকা। জাতীয় দলের কোচ হতে পারলে সেটা দারুণ ব্যাপার হতো, তবে একজন জাতীয় দলের কোচকে বছরে 10 থেকে 11 মাস কাজ করতে হয়, যা এখন আমার জীবনযাত্রার সঙ্গে খাপ খায় না বলে আমি মনে করি। এই মুহূর্তে আমি এত বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নই। এছাড়া সবাই জানে, যদি আপনি ভারতীয় দলের সঙ্গে কাজ করেন তবে আপনি আইপিএল দলের সঙ্গে জড়িত থাকতে পারবেন না, যা এই মুহূর্তে আমি চাই না। শুধু রিকি পন্টিং নয়, ভারতের নতুন কোচ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বে থাকা অ্যান্ডি ফ্লাওয়ারের নামও শোনা যাচ্ছিল। তবে ভারতের প্রধান কোচের চাকরির জন্য আবেদন করবেন না বলে জানিয়েছেন ফ্লাওয়ারও। আপাতত তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গেই থাকতে চান। এবার দেখার অপেক্ষা শেষ পর্যন্ত রোহিত কোহলিদের কোচ হিসেবে কাকে বেছে নেয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ক্রিকেট বোর্ড। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। আবারও দেশের ফুটবলের খবর। আগামী মৌসুমে বসুন্ধরা কিংসের স্কোয়াডে রদবদল করার ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। কিংস অধিনায়ক রবসন রবিনহোকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই মৌসুমে ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপের। অন্যদিকে ঘরোয়া লিগের ট্রেবল জেতা বসুন্ধরা কিংস এবার মনোযোগ দিতে চায় এশিয়ান পর্যায়ে। ঘরোয়া লিগে আবির্ভাবের পর থেকে একচেটিয়া রাজত্ব করে আসছে বসুন্ধরা কিংস। লিগে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতলেও ঘরোয়া ফুটবলে কখনো ট্রেবল জেতা হয়নি ক্লাবটির। সেই আক্ষেপই ময়মনসিংহে গুছিয়েছে বাংলাদেশ ফুটবলের নিউ পাওয়ার হাউসরা। নাটকীয় এক ম্যাচে মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলের ট্রেবল জিতে কিংস। এমন জয়ে উচ্ছ্বসিত কিংসের ফুটবলার, কোচ ও দলটির সভাপতি। ট্রেবল জিতাটা বিশাল ব্যাপার। এজ এ
প্লেয়ারের জন্য এবং ক্লাবের জন্য আরো বড়। For the club is very special. Long time in Bangladesh, the club don't do this, and it's very special. The first 15 minutes, Mohamedan had their moment, and they only need 5 or 10 minutes to score. But I think that the substitutions, we the coaches, we're thinking very much how to come back, and the substitutions actually clicked on the game. কিছু উত্তেজনা ছড়িয়েছে, তবে এটা ফুটবলেরই পার্ট। তো আমার মনে হয় যে সব মিলে ম্যাচটা ভালো ছিল। ম্যাচে 86 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসের কমতি ছিল না ফুটবলারদের। সেই বিশ্বাসকে পুঁজি করে ঘুরে দাঁড়ায় কিংস। টিমের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি আসলে খুবই কনফিডেন্স ছিল যে যেভাবে হোক আমরা কামব্যাক করতে পারবো। আলহামদুলিল্লাহ, we are winning this year treble. We win everything, so we are happy. ঘরোয়া ফুটবলে বসুন্ধরার বহু অর্জন থাকলেও এশিয়ান পর্যায়ে অর্জনের ঝুলি একেবারেই শূন্য। এবার সেদিকে নজর কিংস ফুটবলারদের। অন্যদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী মৌসুমে রবসন রবিনহোকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। আর নতুন মৌসুম শুরুর আগে কিংস স্কোয়াডে রদবদলের ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। I don't know because now I go to holidays. I discuss with club now if I renew my contract or not. কিছু তো আমরা রদবদল করব, সেটা স্থানীয় এবং বিদেশি দুই ক্ষেত্রে রদবদল করব, এবং এই রদবদলের ফলে আমি আশা করছি যে এবারে আগামী বছরের দলটা অধিক শক্তিশালী হবে। এর আগে এফসি কাপে বেশ কয়েকবার খেললেও গ্রুপ পর্বের গন্ডি পার করতে পারেনি বসুন্ধরা কিংস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ময়মনসিংহ। কোপা আমেরিকার আগে লিওনেল মেসির চোট বড় চিন্তার কারণ। হ্যামস্ট্রিং ও হাঁটুর চোটে অনিশ্চয়তা মেসির কোপা আমেরিকায় খেলা নিয়ে। সম্প্রতি এমএলএসে ভ্যানকুভারের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বেশ ক্লান্ত দেখা যায় তাকে। অনুশীলনে হাঁটু গেড়ে বসে পড়তেও দেখা গেছে, আর তাতে শঙ্কা তৈরি হয়েছে লিওকে নিয়ে। ভ্যানকুভারের বিপক্ষে ম্যাচে চাপ নিয়ে মেসিকে মাঠে না নামানোর পরিকল্পনা কোচ তাতা মার্তিনোর। একটা ব্যস্ত সময় শুরু হতে যাচ্ছে আর্জেন্টিন সুপারস্টার লিওনেল মেসির। জাতীয় দলের ডিউটিতে কিছুদিন পরে আর দম ফেলার ফুরসত পাবেন না এলএম10। লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার জন্য ইতোমধ্যেই লিওকে অধিনায়ক করে প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সামনে আছে প্রস্তুতি ম্যাচ সহ এমএলএস এর ম্যাচও। নীলসাদা জার্সি গায়ে মেসিকে মাঠে দেখার আগে ভক্তদের জন্য একটা বড় দুঃসংবাদ। চোট যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না লিওর। ইনজুরি থেকে মাঠে ফিরে আবারও হাঁটুর চোট অনুভব করছেন আর্জেন্টাইন মহাতারকা। এর মধ্যেই আছে মেজর লিগ সকারের বেশ কিছু ম্যাচ। এমএলএসে নিজেদের পরবর্তী ম্যাচটা ভ্যানকুভারের বিপক্ষে। ইতোমধ্যেই ম্যাচ সামনে রেখে কানাডায় পৌঁছে গেছেন তারা। তবে সেই ম্যাচটায় মেসি মাঠে নামবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে গুয়েতামালা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপ জয়ী দলটা। এবার লাতিন শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া তারা, আর সেখানে অভিজ্ঞ মেসি মারিয়ারাই বড় ভরসার নাম। তবে হঠাৎ লিওর হ্যামস্ট্রিং ও হাঁটুর চোট বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আলবিসেলেস্তেদের জন্য। এমএলএসে তাদের পরবর্তী ম্যাচগুলোতে লিওকে মাঠে না নামানোর পরিকল্পনা মায়ামি কোচের। ভ্যানকুভারের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে নামলেও চেনা ছন্দে দেখা যায়নি লিওকে। বারবারই হাঁটু গেড়ে বসে পড়তে দেখা যায় তাকে, যা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। তবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ওয়ার্কলোড কমানোর দিকে মনোযোগী হতে হবে লিওকে। ইন্টার মায়ামি নিজেদের শেষ 10 ম্যাচে অপরাজিত, তাই খানিক নির্ভর কোচ তাতা মার্তিনো। ভ্যানকুভারের বিপক্ষে তাই চোট আক্রান্ত মেসিকে মাঠে না নামানোর পরিকল্পনা তার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতির দায়ে বাফুফের 5 কর্মকর্তাকে ফিফার শাস্তি। সালাম মুর্শিদিকে 13 লাখ টাকা জরিমানা। সোহাগ 3 ও সাবেক প্রধান অর্থ কর্মকর্তা হোসেন সহ 2 বছরের নিষিদ্ধ। এবং আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। ফাইনালের লক্ষ্যে আপোষহীন দুদল, রোমাঞ্চের অপেক্ষায় সমর্থকরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।